দারুণ ধুমধারাক্কা করে বাজি বন্দুক ফুটিয়ে নেহাত অল্প বয়সে ছেলের বিয়ে দিলেন তালুকদার রাঘবেন্দ্র রায়চৌধুরী। প্রথমটাই মন্টু হাত পা ছুঁড়ে আপত্তি জানিয়েছিল, চেঁচামেচি করেছিল মায়ের কাছে এসে। তারপর বাবার দুই ধমকে ঠান্ডা হয়ে গোঁজ মুখে বসে রইল ঘরের কোণে। একবার মনে হলো বিষ খাই, একবার মনে হলো গভীর রাত্রে গলায় কলসি বেঁধে বাঁধানো পুকুরে ডুবে মরে, আর একবার আফিংটাই মৃত্যুর সবচেয়ে সহজ পন্থা বলে মনে ভাবল। কিন্তু কোনোটাই কার্যকরী হলো না। কেবল সদ্য পরিচিত সহপাঠিনী প্রণতি ঘটকের মুখখানায় মনে পড়তে লাগলো বারবার। জন্ম থেকে 16-17 বছর বয়স পর্যন্ত এই গ্রামেই কেটেছে মন্টুর। এখানেই সে বড় হয়েছে, নৌকো বেয়েছে, মাছ ধরেছে, দুর্গাপুজোর সময় কুমোরদের সঙ্গে লেগে থেকেছে আঠার মতন। কাদের প্রতিমা কত সুন্দর খুনোখুনি করেছে তাই নিয়ে। বিসর্জনের সময় লাফিয়ে পড়েছে খালে, মুরলি করেছে বন্ধুদের সঙ্গে। বুকডন বৈঠকে বুকের ছাতি চওড়া করেছে। তারপর ম্যাট্রিক পাশ করে পড়তে গিয়েছে কলকাতা, সেই প্রথম। আর সেখানে গিয়েই বুঝতে পেরেছে নিজের বর্বরতা। প্রথম বছরটাই অবশ্যই মন টেকেনি। দাড়িপাল্লার ওজনে টানটা গায়ের দিকে ছিল বেশি, কিন্তু দ্বিতীয় বছরে পা দিয়েই পাখা গজালো, শহরের ফুরফুরে হাওয়া লাগালো গায়ে। সচেতন হয়ে নিজেকে সে আবিষ্কার করল, আর আবিষ্কার করা মাত্রই জমে উঠল জীবন। স্বপ্ন রঙিন হয়ে উঠল। সরল গ্রাম্য বালক দেখতে দেখতে এক লাফে উঠে গেল স্মার্টনেসের মগডালে। ভাব হলো মেয়েদের সঙ্গে, গলার আওয়াজ নরম হলো, চোখের ভাবে ঘুম নামল। ধুতি ছেড়ে প্যান্ট আর বুশার্টে শোভা পেল শরীর। দুমদাম চলা বন্ধ হলো। আরও কত কি যে হলো তার ঠিক নেই। আর এরই মধ্যে কিনা এই বিয়ে, এইটুকু বয়সে। এর চেয়ে বাবা তাকে ফাঁসির হুকুম কেন দিলেন না? তাও যদি স্ত্রী নামক পদার্থটি পদে থাকত। না জানে লেখাপড়া, না দেখেছে শহর। এই গ্রামেরই একটা নাক টিপলে দুধ গলে, অথচ ইচড়ে পাকা একটি মেয়ের সঙ্গে। ছি ছি ছি, বন্ধুদের কাছে সে মুখ দেখাবে কেমন করে? আর প্রণতি কি ক্ষমা করবে তার এই অপরাধ? এত বড় একটা আঘাতের পরে সে প্রাণ রাখবে কিনা তাই তো সন্দেহ। লজ্জায়, দুঃখে, ক্ষোভে, দীর্ঘশ্বাসে বুক ভারী হয়ে উঠল। শেষে টিকতে না পেরে এক সমবয়সী পিস্তুত ভাইয়ের কাছে চোখের জলে ভেসে গিয়ে বলে ফেলল সব মনের কথা। সব শুনে পিস্তুত ভাই গুম হয়ে থেকে হঠাৎ গর্জন করে বলল, এ তো ভারী অন্যায়, ভারী অন্যায়। আমি বলবো হৃদয়ের উপর কারো হাত নেই, সেখানে এই অত্যাচার রীতিমতো অন্যায়। সে তোমার বাঘের মতো বাবাই হন আর যেই হন। যদি আমি হতাম না। একটা ঘুষি মারল সে টেবিলের উপর। সঙ্গে সঙ্গে বাইরেকার বিদ্যাধরী চটির আওয়াজ পাওয়া গেল, আর মুহূর্তে পিস্তুত ভাই সিংহ বিক্রম থেকে একেবারে ইঁদুরের গর্তে নেমে এলো। বিকট ভঙ্গিতে শরীরের আধখানা টেবিলের তলায় ঢুকিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, মামা। জানলায় তাকিয়ে উদাসভাবে বসে থাকা মন্টু এদিকে এসে গা ঢাকা দিয়ে বলল, ইস, বাবা তো নয়, বাবা।
এই জন্যই তো সে আজকাল আর ছুটিতে আসতেই চায় না। এই সমস্ত লোকের সঙ্গে কখনো থাকা যায়? জঘন্য। এসব ডিক্টেটরশিপের জায়গা যে আর নেই পৃথিবীতে, এই কথাটা একদিন আচ্ছা করে বুঝিয়ে দিতে হয় রাঘব বাবুকে। পানাপুকুরের গন্ধ, বাঁশঝাড়ের মশার কামড়, যত সব ইডিয়েট মার্কা মানুষদের সঙ্গে রাত দিন মেলামেশা, এর থেকে বেশি আর কি হবে? কখনো গিয়েছেন কলকাতা শহরে? থেকেছেন গিয়ে? খড়ম পায়ে হেঁটো ধুতি পরেই তো জীবন গেল। আর কেবল জবরদস্তি, বিশ্রী, ভারী বিশ্রী। অথচ এই ছুটির সময়ের জন্য মন্টু কত ভালো ভালো কথা ভেবে রেখেছিল। ভেবেছিল সে, অরুণ আর প্রণব 3 বন্ধুতে মিলে রোজ বিকেলে লেকের ধারে গিয়ে বসে থাকবে, মাঝে মাঝে সিনেমা দেখবে, কখনো কখনো গড়ের মাঠে গিয়েও ফুচকা খেয়ে সন্ধেটা কাটানো যেতে পারে। তারপর সাহস করে একদিন প্রণতিদের বাড়ি গিয়ে তাকেও বেড়াতে নিয়ে আসবে। একদিন কেন, ভাব হলে রোজই আসবে। লেকে এসে আইসক্রিম আর মশলা মুড়ি, নয়তো আউটড্রাম ঘাটে গঙ্গার ধারে গিয়ে চুপচাপ বসে থাকবে হাতে হাত রেখে। এসব ভেবে সে তার বাবাকে শুধু লিখেছিল, দেশে গেলে পড়াশোনার ক্ষতি হয়, তাই ভাবছি এবারটা এখানে হোস্টেলে থেকেই পড়াশোনা করব, সামনে পরীক্ষা। অমনি বাবার চিঠিটাকে ছুঁড়ে ফেলে চোখ লাল করে নিয়ে এলেন। খুব গরম করে বললেন, ছুটিতে আসবে না বাবু? কি রে আমার পড়ুয়া, শহরের তুক লেগেছে বুঝি? আগেই বলেছিলাম সুবোধকে, আরে বাবা, গাঁয়ের ছেলে গাঁয়েই পড়ুক, সাব ডিভিশনের কলেজ এখান থেকে 1 পা, সেখানে পড়ুক, তা নয় কলকাতা, তাও আবার বিদ্যাধরীর সঙ্গে, যত সব। আর তারপরেই বলেন, তোর বিয়ে। কি গ্রাম্য! ছি ছি ছি! কথাটা শুনে বজ্জাত ঘোড়ার মতো ঘাটটা তেরচা করে দাঁড়িয়েছিল মন্টু। বাবা অমনি চুলের ছাঁটটা দেখে যেন তপ্ত তেলে জলের মতো চিরবিরিয়ে ছিটকে উঠলেন। দেখো দেখো, ঘাট চাঁচা বাবুকে দেখো তোমরা, বলেই কালো নাপিতকে ডাকতে পাঠিয়ে দিলেন। কি যে ইচ্ছে করছিল তখন, নেহাতি বাবা তাই, তা নইলে গায়ে তো আর মন্টুর কম জোর নেই। তাই তো প্রণতি বলে, আপনার স্বাস্থ্য দেখলে সত্যি হিংসে হয় মলয়বাবু। কি মিষ্টি কথা! হিংসে বিষয়ে এরকম মিষ্টি কথা বাবা কি শুনেছেন কখনো? মন্টু অবশ্যই খুব সুন্দর একটা জবাব দিয়েছিল, মলয় তো বাতাস, সে কি কখনো বাবু হয়? মলয়কে মলয় বলাই ভালো নয় কি? তাই শুনে অসম্ভব সুন্দর করে হেসেছিল প্রণতি। মন্টু উন্মনা হয়ে গেল, উদাস হয়ে গেল। জাগতিক সুখ দুঃখে আর যেন তার কোনো প্রয়োজনই রইল না। ঘুরে বেড়াতে লাগলো এখানে ওখানে, বনে জঙ্গলে, ঝোপে ঝাড়ে, গাছের বাকলে লিখে রাখলো শুধু সেই নাম, সেই 3টে অক্ষর। আর লিখল, আমি তোমারই, তোমারই, জনমে মরণে শুধু তোমারই। রাত্রিবেলায়ও ঘুম এলো না। তার লজিকের খাতার পাতা ভরে কবিতা লিখল, নাম দিল যে নদী মরুপথে। আর কবিতাটা হলো এই, হে আমার প্রেয়সী, হৃদয়ের পূর্ণ শশী, তোমার বিহনে মোর কত রাত কত ভোর, চোখের অথই জলে পাষাণ যে যায় গলে, জীবনের সব সুখ সাধ এক বাক্যে হলো কুপকাত। শেষের এই সুখ সাধ এর সাথে কুপকাত মেলাতে ভীষণ খাটতে হলো তাকে। কত যে পায়চারি করতে হলো, কতবার যে আকাশের পানে চেয়ে থাকতে হলো, তার ইয়ত্তা নেই। তারপর নিজের যোগ্যতায় মিল দেবার
আশ্চর্য দক্ষতায় নিজেই স্তব্ধ হয়ে রইল খানিকক্ষণের জন্য। মনটা হালকাও হলো অনেক। এদিকে ঘনিয়ে এলো বিয়ের দিন। বিষাদ ভরা মন নিয়ে মন্টু আরও বেশি থাকতে লাগলো বাড়ির বাইরে। খাওয়া কমিয়ে দিল। জীবনের প্রতি বিতরাগী সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবে কিনা সে কথাও চিন্তা করতে লাগলো গুরুতরভাবে। বিয়ের আগের দিন রাতে সারা রাত ভেবে, সারা রাত জেগে শেষে একখানা প্রেমপত্রই লিখল প্রণতিকে। চিঠির মধ্যে টপ টপ কয়েক ফোঁটা চোখের জলও দিয়ে দিল। ভোর রাত্রে দধিমঙ্গল। রাত জেগে চিঠি লিখে খিদে পেয়েছিল। অত মন খারাপ থাকা সত্ত্বেও দই চিড়েটা নেহাত মন্দ লাগলো না। তারপর বিয়ে হয়ে গেল। বিয়ের রাত্রে মন্টু ঘোমটার পুটুলিটার দিকে তাকাতেই পারল না। বাসি বিয়ের দিন কাল রাত্রি। দেখা হলো না, বেঁচে গেল। ফুলশয্যার দিন ঘর নীরব হতেই বয়স্ক ভদ্রলোকের মতো গম্ভীরভাবে বলল, শোনো খুকি। খুকি স্থির। আমার কয়েকটা কথা আছে তোমার সঙ্গে। খুকি তবুও চুপ। দেখো, এই যে আমাদের এই যে বিবাহ বন্ধন, এটা নেহাতি গুরুজনদের একটা অবিমর্ষকারিতার কুফল। তারা পুতুল খেলছেন আমাদের জীবন নিয়ে। খোপাটার আড়াল থেকে দুটি নিষ্পাপ কাজল কালো বালিকা চোখ এবার উকি মারল। জানো তো, এ জীবন পদ্ম পত্রের জলের মতন। বেঁচে থেকেই বা কি লাভ, আর মরে গেলেই বা কি ক্ষতি। সুখ দুঃখ আজ সব সমান, সব এক। ঘোমটা এবার নাকের ডগা থেকে চোখের পাতায় উঠল। তাই বলছি, গুরুজনরা আমাকে হাজারো বার বিয়ে দিয়ে দিলেও আমি তাকে আমি কোনো দিন ভুলব না। আমার মনের তিমির আকাশ আলো করে সে থাকবে চিরদিন, আলো করে ধ্রুব জ্যোতি হয়ে। আর তুমি হবে আমার এক বোন। ঘোমটা খসে দুই চোখের চকিত তারায় বিদ্যুৎ খেলে গেল। ইমা, কিরে লোকটা বর হয়ে বউকে বোন বলে? দাঁড়াও, বলে আসি রাঘব জ্যাঠাকে। লজ্জা টজ্জা নিমেষে উধাও। বেনারসির আঁচল লুটিয়ে সে অমনি উঠে দাঁড়ালো। একই গ্রামের মেয়ে। নাচেনবার কথা নয় মন্টুর। ঠাকুর বাড়ির গোলাপি। ছোটবেলায় দেখেছে 2-4 বার। তারপর 10 না পড়তেই হার্মে পড়েছেন অভিভাবকরা। 13 বছরের দুরন্ত মেয়ে গ্রামের খোলা জলবায়ুর গুণে ডাসা পেয়ারার মতো সতেজ। পাখার মতো সোনার চিরুনি লাল ফিতে দিয়ে জড়িয়ে খোপা বেঁধেছে। সিঁদুর দিয়েছে সিঁথি কপাল লেপটে। আলতা পরা পায়ে ঝুমঝুম তোড়া। ছুটল সে দরজার দিকে। খুব করে ধরে ফেলল মন্টু। কোথায় যাও? ঠ্যাং ভেঙে দেব। ইস, ঠ্যাং অমনি ভাঙলেই হলো, আমার হাত নেই। অসম্মান করে কথা বলবে না। জানো আমি তোমার গুরুজন? জানি, ওরকম গুরুজন আমার ঢের দেখা আছে। সেবার যাওনি আমাদের পাড়ায় আম চুরি করতে? ঠ্যাঙা খাওনি শীতল দাদুর কাছে? সব সম্মান ডকে উঠল। তবু মন্টু গাম্ভীর্য ছাড়ল না। বলল, আমি কলকাতার কলেজে পড়ি। আমার নাম মলয় কুঁয়ার। সেখানে আমাকে সবাই চেনে। আর তুমি লেখাপড়া জানো নাকি আমার সমান বয়সী? ঠাকুরবাড়ির গোলাপি শুধু গোলাপি রঙের জন্যই বিখ্যাত নয়। পাতলা ছোট জিভখানাও তার খুঁড়ের মতো ধার।
বিয়ের আগে মা, কাকিমা, ঠাকুমার হাজারো নিষেধ উপদেশ সব ভুলে গিয়ে নববিবাহিত স্বামীকে সে দাঁত দেখিয়ে ভেঙচি কাটল। মুখ নেড়ে বলল, কলকাতায় থাকো তো কি হয়েছে? লেখাপড়া সকলেই করে, ভারী মাথা কিনেছ। আমিও গদাই পণ্ডিতের স্কুলের পাঠ শেষ করেছি। কেবল বিধবা হয়ে যাব বলেই ঠাকুমা বড় স্কুলে দেননি, নইলে দেখতাম। আর আর বয়স তোমার কত শুনি? 22। গম্ভীর মুখে মিথ্যে কথাটা বলে পা নাচাতে লাগলো মন্টু। আমারও এই 17 পূর্ণ 18। স্বামীর চেয়ে বয়সে ছোট হতে হয় এটা বুঝি জানা ছিল গোলাপির। তা নইলে কি আর 25 না বলে ছাড়তো? মন্টু বলল, মিথ্যুক। গোলাপি বলল, তুমি মিথ্যুক। মন্টু বলল, প্রণতি বলে একটা মেয়ে আমার সঙ্গে পড়ে, তুমি তার পায়ের যোগ্য নও। গোলাপি বলল, আমাদের দক্ষিণের বাড়ির পদা চৌকোপাটি খেলায় ফার্স্ট হয়, তুমিও তার পায়ের যোগ্য নও। আমি প্রণতিকেই ভালোবাসি, বিয়ে না করলেও সেই আমার স্ত্রী। আমিও পদাকে ভালোবাসি। চুপ করো। প্রত্যুত্তরের সুরে ধমকে উঠল মন্টু। নিজের বিয়ে করা স্বামীর মুখের কাছে বসে অন্য ছেলেকে ভালোবাসার গল্প বলো? ভয় নেই তোমার? তোমার ভয় নেই? তুমিও তো সেই পাজি মেয়েটাকে ভালোবাসো। স্বামীরা সব করতে পারে। আহারে, এই একটু আগে বললেন তুমি আমার বোন, এখন আবার সুবিধা বুঝে স্বামী কি করে আমার? আমি তোমাকে ত্যাগ করব। এ কথায় ঝগড়া ভুলে হাসি ফুটল গোলাপির মুখে। চকচকে চোখে বলল, করবে? হ্যাঁ। লক্ষ্মীটি, এখনই করো না। আমার বড্ড মন কেমন করছে মা বাবার জন্য, ঠাকুমার জন্য। আর জানো, আমার যে পুচকে ভাইটা সবে 2টো দাঁত উঠেছে সামনে, সে আমি ছাড়া আর কারো কোলে থাকতে চায় না। একটু চুপ করে থেকে মন্টু বলল, ত্যাগ করার অর্থ জানো? কেন জানবো না? রামহরি কাকার মেয়ে, সেই যে পুনিদি, তাকে তো ত্যাগ করেছে তার বর। কেমন মা বাবার কাছে থাকে, কোনো দিন শ্বশুরবাড়ি যেতে হয় না। লক্ষ্মীটি, অনুনয়ে সুরে বলল গোলাপি। দেওয়ালে প্রদীপের কম্পিত ছায়াটির দিকে তাকিয়ে মন্টু কেমন চুপসে গেল। স্তিমিত গলায় বলল, আর তারপর আমি যদি আবার বিয়ে করি? কাকে? সে মেয়েটাকে? তাকে ছাড়া আর কাকে? এইবার লক্ষ্মী চোখ কুঁচকে নোখ কামড়ে একটু ভাবল, কিন্তু পিতামাতার সঙ্গে সদ্য বিচ্ছেদটাই তাকে পীড়া দিচ্ছিল বেশি। সে কোনো দিন নাটক পড়েনি, নভেল পড়েনি, কেবল দায়ে পড়ে রামায়ণ পড়ে শুনিয়েছে ঠাকুমাকে। আর বৃহস্পতিবার উপাচার সাজিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়েছে প্রদীপের সামনে বসে দুলে দুলে। প্রেমের চাইতে তার মন স্নেহেরই কাঙাল বেশি। কাজেই মন্টুর পুনর্বিবাহেও তার আপত্তি হলো না। ঘাড় নেড়ে বলল, তবে তাই করো। হঠাৎ মন্টুর যে কেন মত পরিবর্তন হলো কে জানে। ঘন ঘন মাথা নেড়ে বলে উঠল, না না, তা হয় না। কেন হয় না? নারায়ণ সাক্ষী করে একবার যাকে পত্নী রূপে বরণ করেছি তাকে আমি ত্যাগ করতে পারি না। গাল ফুলিয়ে গোলাপি ভ্রুকুটি করে বলল, তবে এতক্ষণ আশা দিলে কেন? তোমার মন পরীক্ষা করছিলাম। ছাই। রাগ করে এসে বিছানায় ঝাঁপিয়ে পড়ল গোলাপি। কেবল বাজে কথা। এই বাজে লোকটা এখন মরে গেলে তুমি রক্ষে পাও না? মরা যেন 4টিখানি কথা। ও, তাহলে মরছি না বলে ভারী দুঃখ তোমার? তুমি তো আর ঠাকুর নও যে ইচ্ছে মরণ হবে। আমার দুঃখ হোক যে না হোক, যতদিন বাঁচবার ততদিন ঠিক বাঁচবে তুমি। তবে বাজি ধরবে কিসের? আমি মরতে পারি কি পারি না? জবাব দিতে সামান্য দ্বিধা করল গোলাপি। তারপর ঘাড় নড়িয়ে বলল, হ্যাঁ। ঢোক গিলল মন্টু। পটাশিয়াম সাইনাইডের নাম শুনেছ?
সে আবার কি? মাত্র 1 সেকেন্ড, তারপর সব শান্তি। আমি তাই খাবো। খেলে কি হবে? তুমি মুক্তি পাবে। আমি মরে গিয়ে মুক্তি দেব তোমাকে। সিনেমার নায়কের মতো ভাব নিয়ে সে জানলায় এসে বেঁকে দাঁড়ালো। আর কোনো দিনও তবে তোমাকে এ বাড়িতে থাকতে হবে না, আর কোনো দিনও আমাকে দেখতে হবে না। বারে, আমি বুঝি তাই বললাম? গোলাপির গলায় এবার ভয়। আমার জন্যই তো তোমার যত দুঃখ। মোটেও না। তা নইলে পদাকে বিয়ে করে কত সুখী হতে পারতে। ঘেন্না, ঘেন্না। গোলাপি তার খোপা ভরা মাথাটা ঝাঁকড়ে উঠে বলল, পদাটা আবার একটা মানুষ? সে কি তোমার মতো কলকাতায় পড়ে? জানালায় দাঁড়িয়ে মশার কামড় খেয়ে লেবু ঝোপের আড়ালে গভীর অন্ধকারে জোনাকির আলো দেখতে দেখতে মুখের খুশি লুকোলো মন্টু। তাহলে আমাকে ছেড়ে যেতে চাও কেন? তুমিই তো আমাকে ত্যাগ করে সেই মেয়েটাকে বিয়ে করতে চাও। কখনো না, নির্ঘাত। আমার কিনা খেয়ে দিয়ে কাজ নেই? নিজের বিয়ে করা বউ ফেলে তাকে বিয়ে করব, তাই তো তোমার ইচ্ছে। খাটের কাছে এগিয়ে এসে মন্টু বলল, কেন ইচ্ছে হবে? সে কি তোমার মতন সুন্দরী? আমি তো বিচ্ছিরি। গোলাপির মুখে অভিমানের গাঢ় ছায়া। সে কি তোমার মতো মিষ্টি? মিষ্টি না হাতি। পরম বন্ধুত্বতায় গলে গিয়ে 19 বছরের সদ্য যুবক এবার মুগ্ধ আবেগে নিজের হাতের মধ্যে গোলাপির দুখানা হাত তুলে নিয়ে নিবিড় হয়ে বলল, নাকি তোমাকে ছাড়া আর কাউকে আমি ভালোবাসতে পারি? 13 বছরের সদ্য কিশোরী লজ্জায় ভেঙে গিয়ে আরক্ত মুখে এবার কোলে মুখ লুকিয়ে অস্ফুটে বলল, ধ্যাৎ। বাপের বাড়ির নিবিড় বেদনার মাঝেও কিশোরী গোলাপি জীবনে আজ প্রথমবার অনুভব করল আজই বসন্ত জাগ্রত দ্বারে।